আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। অনেক দিন ধরে প্ল্যান করছেন শান্তিনিকেতন যাবেন, কিন্তু কোনো কারণে যাওয়া হচ্ছে না। তাহলে চলুন আমার সাথে ঘুরে নিন শান্তিনিকেতন, তাও আবার বন্দে ভারতে। 9 ফেব্রুয়ারি শুক্রবার হাওড়া থেকে বন্দে ভারত ধরলাম। ট্রেন হাওড়া থেকে ছাড়ার টাইম ছিল ভোর 5:55 আর শান্তিনিকেতনে পৌঁছাবার কথা ছিল সকাল 7:45। সময় মতো ট্রেন ঠিক সময় ছাড়লো আর শান্তিনিকেতন আমাদের পৌঁছেও দিল 7:45 মধ্যে। হাওড়া থেকে শান্তিনিকেতন জার্নিটা বন্দে ভারত এক্সপ্রেসে কেমন ছিল তার ডিটেল ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেলে আলাদা করে আপলোড করেছি, ওটা প্লিজ দেখে নেবেন। এখানে সব যদি ইনফরমেশান দিই তাহলে ভিডিওটা খুব লেন্দি হয়ে যাবে, তাই জন্য আমি আলাদা করে এর ভিডিও একটা আপলোড করেছি। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওগুলো লাইক আর শেয়ার করবেন, আর কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে। 22301 বন্দে ভারত এক্সপ্রেসে ওঠার কিছুক্ষণ পরেই আমাদের একটা করে 1 লিটারের জলের বোতল দিয়ে দিল। তারপরে নিউজ পেপারও দিয়েছিল, ইংলিশ বাংলা দুটোরই আপনারা অপশন পাবেন। তারপর আমাদের টি ব্যাগ কিট দিয়ে গেল, তার সাথে ওটস বিস্কুট আর গরম জল। টি ব্যাগ কিটে রয়েছে দুধ, চিনি আর চা। কফিরও অপশন আছে, যারা কফি প্রেফার করে তারা কফিও নিতে পারে। গরম চায়ে চুমুক দিতে দিতে জানলার দিকে তাকিয়ে দেখলাম আমাদের সূর্যি মামাও উকি দিতে শুরু করেছে। সেটাকে ক্যামেরা বন্দি করার লোভ আর সামলাতে পারলাম না। আস্তে আস্তে ব্রেকফাস্টও চলে এলো। বয়েলড ভেজিটেবল, সাথে একটা ডিমের অমলেট, একটা চোকো পাই, একটা মিক্স ফ্রুট জুস, ব্রেড, বাটার, জ্যাম, টমেটো কেচাপ আর সাথে একটা স্যানিটাইজারও দিয়েছিল। এই ডিসপ্লে সিস্টেমে ট্রেন কত স্পিডে কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাচ্ছে সেটা দেখায়। 7:45 মতো ট্রেন এসে পৌঁছালো বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। তারপর আমরা হাঁটা লাগালাম টোটো করে আমাদের বুক করা হোমস্টে এলিমে যাব বলে। টোটো আমাদের আগে থেকেই বুক করা ছিল। অনেকবার প্ল্যান করেও শান্তিনিকেতন যাওয়া হয়নি, তাই ফাইনালি শান্তিনিকেতন পৌঁছে একটা আলাদা এক্সাইটমেন্ট হচ্ছিল, যেটা হয়তো বলে বোঝাতে পারবো না। এলিম হোমস্টে, এত সুন্দর হোমস্টে আগে কোথায় দেখেছি জানি না। শান্তিনিকেতন যতটা সুন্দর জায়গা ততটাই সুন্দর এই এলিম হোমস্টে। মন হারিয়ে যাবে চারিদিকে নানা রঙের ফুলের গাছ দেখে, বারবার মনে হবে এখানেই থেকে যাই। আমি একটা আলাদা ভিডিও করেছি যেখানে এই হোমস্টেটা নিয়ে ডিটেলে বলেছি পার ডে রুম ভাড়া কত, কী কী ফেসিলিটি আছে, অ্যারেঞ্জমেন্টস কেমন। প্লিজ ওই ভিডিওটা দেখে নেবেন যদি আপনারা বাজেট ট্যুরে শান্তিনিকেতন ঘুরে আসতে চান। এখানে প্রতিটা রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম ছিল। পার ডে রুম ভাড়া 3,000 করে। আমরা গ্রুপে গেছিলাম, তাই আমরা 3 জন করে এক একটা রুমে ছিলাম। ওরা একটা সিঙ্গেল বেড প্রোভাইড করেছিল যাতে প্রতিটা রুমে 3 জন করে কমফোর্টেবলি থাকতে পারি। প্রতিটা টয়লেটে গিজারের ফেসিলিটি ছিল আর রুমে লং মিররও ছিল। এছাড়াও টাওয়েল, সাবান এগুলো তো ছিলই, আর রুমের বাইরে
20 লিটারের একটা জলের ডিসপেন্সারও রাখা ছিল। বাড়িটা খুব ইউনিকলি ডিজাইন করা আর চারিদিকে ফুলের বাগান দিয়ে খুব সুন্দর করে সাজানো। বাঁ দিকের সাইডে 2টো রুম আছে আর ডান দিকে দোতলায় 3টে রুম আছে। আমরা টোটাল 15 জন গেছিলাম আর 5টা রুম নিয়েছিলাম। 3 জন করে এক একটা রুম শেয়ার করেছিলাম আমরা। এই রুমটা আমাদের ছিল। এই রুমে এই ডাবল বেডের সাথে একটা সিঙ্গেল বেড ওরা দিয়েছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্যালকনিও আছে আর এছাড়া সাজবার জন্য একটা ছোট ড্রেসিং রুমও ছিল যেখানে একটা বড় মিরর ছিল। রুমটা খুব সুন্দর ছিল। ব্রেকফাস্ট করে টোটো ধরে বেরিয়ে পড়লাম সৃজনী শিল্পগ্রাম দেখব বলে। এখানে বড়দের জন্য টিকিট হচ্ছে 20 টাকা করে আর 12 বছরের নিচে বাচ্চাদের হচ্ছে 10 টাকা। এখানে টিকিট দেয়া হয় সকাল 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত আর ভেতরটা ঘুরে দেখার সময় হলো সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। ছেড়ে দিলে সোনার গৌরার কোপা বলো না না ছেড়ে দেব না তোমায় হিত মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় বুক মাঝে রাখবো ছেড়ে দেব না তোমায় হিত মাঝারে রাখবো ছেড়ে দেব না।
এটি শান্তিনিকেতন ভবন। এটি তৈরি করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। এই বাড়িটার সামনের দিক থেকে এলে চার্চের মতো লাগে, ডান দিক থেকে এলে মসজিদের মতো লাগে, আর বাড়িটার পেছন দিক থেকে এলে মন্দিরের মতো লাগে। রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে আসার পর ভীষণ শান্তি পেয়েছিলেন, সেই থেকে এখানকার নাম শান্তিনিকেতন। এটি গ্লাস মন্দির বা উপাসনা মন্দির। এটি বেলজিয়াম কাচের তৈরি। বিকেলে মোমবাতি জ্বালিয়ে উপাসনা করার সময় জায়গাটি দেখতে আরো আকর্ষণীয় লাগে। এই জায়গাটার নাম হচ্ছে তালধ্বজ। এখানে এই তাল গাছটাকে কেন্দ্র করে মাটির বাড়িটা তৈরি হয়েছিল। এটা সেই তাল গাছ যাকে নিয়ে কবিতা হয়েছে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। এই গাছটি লাগিয়েছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। পরে রবীন্দ্রনাথ ঠাকুর 3টি নুড়ি দিয়ে স্তম্ভ করে গাছটি বাঁধিয়ে দেন। সেই থেকে এর নাম 3 পাহাড়। সহজ পাঠ বইয়ের কভার পেজে যে বটগাছটি দেখা যায় সেটা এই গাছেরই ছবি। তারপর আমরা চলে গেলাম মাঘী মেলায়, যেটা সুরুল কুঠিবাড়ির একদম কাছে একটা মাঠ আছে, সেখানে হয়। এটা 6 ফেব্রুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত চলছিল। এখানে আপনারা অনেক জিনিস দেখতে পাবেন, তবে আর 5টা মেলায় যেসব জিনিস পাওয়া যায় এখানেও আপনারা সেই সব জিনিসই পাবেন। এখানে অনেক ফুড স্টলও ছিল। আমাদের মধ্যে কেউ কেউ পিঠে পুলি খেলো, আবার কেউ কেউ ফুচকা খেলো, আবার কেউ কেউ টেস্ট করলো এখানকার মোমো কেমন। তারপর আমরা নাগরদোল্লা একটু চড়লাম। তারপর আমরা আমাদের হোমস্টেতে ফিরে গেলাম। সেখানে রাতে বাউল গানের আয়োজন হয়েছিল। নেক্সট ডে বেরিয়ে প্রথমেই দেখে নিলাম কোপাই নদী। এই নদী নিয়েই কবিগুরু লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। এখন নদীর জল অনেক শুকিয়ে গেছে। নদীর কাছেই একটা ছোট হাটও বসেছিল, আপনারা চাইলে ওখান থেকে কেনাকাটাও করতে পারেন। তারপর গেলাম সুরুল রাজবাড়ি বা সরকার বাড়িতে। বোলপুর স্টেশন থেকে এর দূরত্ব প্রায় 4 কিলোমিটার। 1750 সালে এটি তৈরি হয়। এখানে দুর্গা দালান আছে। এখানে প্রায় 287 বছর ধরে দুর্গাপুজো হচ্ছে। এখানে কোনো এন্ট্রি ফিস নেই। বড় রাজবাড়ির পাশেই রয়েছে ছোট রাজবাড়ি। এখানেও দুর্গাপুজো খুব ধুমধাম করে হয়। আর রয়েছে টেরাকোটার মন্দির। এছাড়াও দেখতে পাবেন জোড়া শিব মন্দির।
তারপর আমরা চলে গেলাম আমার কুটির সোসাইটিতে। এটা বোলপুর স্টেশন থেকে 8 কিলোমিটার দূরে কোপাই নদীর ধারে অবস্থিত। 1923 সালে বিপ্লবী সুসেন মুখার্জি আমার কুটির সোসাইটিটি তৈরি করেন। এটি উনি তৈরি করেন তরুণ বিপ্লবীদের থাকবার জন্য। এখানে কার পার্কিংয়ের জন্য বড় জায়গা আছে। প্রথমেই দেখা যাবে আমার কুটির ক্যান্টিন। এখানে চা, কফি, স্ন্যাক্স আপনারা পেয়ে যাবেন। এখানে বিভিন্ন সেকশন আছে, যেমন বাটিক বিভাগ, সাংস্কৃতিক মঞ্চ, এক্সিবিশন হল, তারপরে শোরুম। এই শোরুমে কিন্তু এখন ক্যামেরা অ্যালাউ নেই। তারপর এক্সিবিশন হলে আমার কুটির রিলেটেড বিভিন্ন দুর্লভ ছবি আছে, আর আছে নানান শিল্পের নিদর্শন। আমার কুটিরের পেছন দিকে জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা চলে গেছে। সেখানে একটু এগিয়ে গেলেই আপনারা আবার কোপাই নদী দেখতে পাবেন। লাঞ্চ করতে চলে গেলাম বনবিথির হেসেল ঘরে। এটা বল্লভপুরে আমার কুটিরের একদম কাছেই বলতে গেলে। চলুন একবার এই রেস্টুরেন্টটার অ্যাম্বিয়েন্সটা ঘুরে দেখে নেওয়া যাক।
এখানে দুটো ফ্লোরে বসার ব্যবস্থা আছে। নিচের ফ্লোরে কোনো সিট ছিল না বলে আমরা ওপরে গিয়ে বসলাম। আমরা গ্রুপে প্রায় 15 জন মতো ছিলাম। সবাই ভেজ থালি নিয়েছিলাম আর সাথে একটা করে মেন ডিশ। ভেজ থালিতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, ধোকার ডালনা, শুক্তো, ঘি, আলু সেদ্ধ, চাটনি, পাঁপড় আর পায়েস। দাম ছিল 160 টাকা। আর যে কোনো আইটেম ভেজ থালিতে যদি শেষ হয়ে থাকে তাহলে আপনারা বললে ওরা আবার দিয়ে যাবে। আর সাথে নিয়েছিলাম ভেটকি মাছের পাতুরি, যার দাম ছিল 150 টাকা। তারপর আমরা চলে গেলাম সোনাঝুরি হাটে। শনিবার ছিল বলে অনেক দোকানও বসেছিল আর ভিড়ও খুব ছিল। আমরা গ্রুপের সবাই কিছু না কিছু শপিং করলাম। এখানে প্রায় সব জিনিসই পেয়ে যাবেন আর শাড়ি তো প্রচুর অপশন আছে, তবে দরদাম করে নিতে হবে। আমি কিছু জিনিসের ছবি আর দাম মেনশন করে দেব যেগুলো আমরা গ্রুপে সবাই মিলে কিনেছিলাম, যাতে আপনারা একটা আইডিয়া পান ওখানে কেমন দামে কেমন জিনিস পাওয়া যাবে। এখানে অনেক খাবারেরও দোকান ছিল, যেমন মোমো ছিল, রাবড়িও ছিল। রাবড়ি এখানে 40 টাকা করে, কিন্তু রবীন্দ্র ভবনের গেটের বাইরে যে রাবড়ি পাওয়া যাচ্ছিল সেই রাবড়ির টেস্ট আমার বেটার লেগেছিল। তৃতীয় দিন সকাল সকাল চলে গেলাম কঙ্কালীতলা মন্দিরে। এটি 51টি সতীপীঠের মধ্যে একটি। এখান থেকে ডালা কিনে মাকে পুজো দিলাম। এখানে মায়ের কোনো মূর্তি নেই, এখানে বাঁধানো ছবিতেই মাকে পুজো করা হয়। মন্দির প্রাঙ্গণটি বিশাল বড়। শান্তিনিকেতনে এলে কঙ্কালীতলাতে মায়ের দর্শন করতে অবশ্যই আসবেন। মাকে দেখার পর পুজো দেওয়ার পরে কেমন যেন মনের সব অস্থিরতা কেটে গেল, শান্ত হয়ে গেল মনটা।
প্ল্যানেডে এসে পৌঁছাই 7:15 মতো। অনলাইনে আমরা বাসের টিকিট বুক করেছিলাম, ভাড়া ছিল 375 করে পার হেড। আমি এই প্রথমবার শান্তিনিকেতন গেলাম, অনেকবার প্ল্যান হয়েও যাওয়া হয়নি। ফেরার সময় মনটা কেমন ভারী হয়ে গেল, কিন্তু কি করব, বাড়ি তো ফিরতেই হবে। আবার সুযোগ পেলে ছুটে যাব এই লাল মাটির দেশে বাউল গান শুনতে। আপনারা জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।